আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাকরের প্রেম গল্পে শেষ পার্ট। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, কালকে আমি একটা নতুন গল্প নিয়ে আসতে যাচ্ছি, যে গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিশি খাওয়া দাওয়া করে তার রুমে এসে তামিমের কথা ভাবতে লাগলো। আচ্ছা, আমি কি ওর সাথে বেশি অন্যায় করে ফেলেছি? দিনের পর দিন ওর সাথে যা করে এসেছি তাকে তো অন্যায়ও বলা যায় না। ওর কাছে ক্ষমা চাইলেও কি ও আমায় ক্ষমা করবে? ক্ষমা করুক বা না করুক, ওর কাছে আমার ক্ষমা চাইতেই হবে। কালকে ওকে আমি সরি বলবো, সাথে একটা ধন্যবাদও দিব। পরের দিন ভার্সিটিতে তামিম ভার্সিটিতে ঢুকতেই কোথা থেকে জানি নিশি এসে তার সামনে এসে দাঁড়ায়। তামিম নিশিকে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তার আগেই নিশি বলে উঠলো, তোমার সাথে আমার একটু কথা আছে, প্লিজ না শুনে যেও না। তামিম বলল, আমার সাথে আবার আপনার কিসের কথা? নিশি বলল, আমার সাথে একটু আসো বলছি। বলেই তামিমের হাত ধরে তাকে টেনে ভার্সিটির পেছনে নিয়ে এলো। তামিম বলল, কথা বলবেন তো এখানে আনলেন কেন? নিশি মাথা নিচু করে বলল, আসলে আমি সরি তোমার সাথে এতদিন খারাপ বিহেভ করার জন্য। তামিম বলল, এই সরি বলার জন্য এইখানে নিয়ে এসেছেন? নিশি বলল, আর থ্যাংক ইউ। তামিম বলল, থ্যাংক ইউ কেন? নিশি বলল, গতকাল আমাকে বাঁচানোর জন্য। তামিম বলল, ও তার কিছু বলবেন? নিশি বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? তামিম বলল, আপনি কি ভুল করেছেন যে আপনাকে ক্ষমা করব? নিশি কিছু বলতে গিয়েও আটকে গেল, কারণ সে তামিমের সাথে যা যা করেছে তা বলে শেষ করা যাবে না। তামিম আর কিছু না বলে সেখান থেকে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে সে শুভর কাছে গিয়ে বসে পড়লো। তামিম বলল, কিরে কখন আসলি? শুভ বলল, একটু আগে। তামিম বলল, ও। কিছুক্ষণের মধ্যে ক্লাসে সব স্টুডেন্ট চলে আসলো, সাথে স্যারও চলে আসলেন। এরপর স্যার ক্লাস করাতে শুরু করলেন। ওই দিনের মতো ভার্সিটি ছুটি হলে তামিম তার কাজে চলে গেল। সারাদিন কাজ শেষ করে রাতে তামিম বাসায় ফিরল। এইভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে মায়ের সাথে তামিমের অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে। নিশু এখন অনেকটাই বদলে গেছে। সে আর এখন তামিমের সাথে খারাপ ব্যবহার করে না, সবসময় তামিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তামিম তাকে সবসময় এড়িয়ে চলে। এই কয়েকদিনে তামিম অনেক চেষ্টা করেছে তার আব্বুর টাকাগুলো কোথাও জমা রেখেছে সেটা খুঁজে বের করার জন্য, কিন্তু সে এখনো সেই টাকাগুলো সন্ধান পায়নি। এইদিকে 1 মাসের মধ্যে অর্ধেক দিন কেটে গেছে, কিন্তু এখনো সে অর্ধেক টাকাই জমাতে পারেনি। তামিমের এখন বেশ চিন্তা হচ্ছে এই বিষয় নিয়ে। যদি সঠিক সময়ে হাসান চৌধুরীর টাকাগুলো সে পরিশোধ করতে না পারে তাহলে তো অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তামিম কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে সেই পথটাই সে খুঁজে বেড়াচ্ছে। তামিম ভাবলো এখন শুধু একটাই উপায় আছে, সেটা হলো মায়ার আব্বুর কাছে এই বিষয়ে বলে কিছু টাকা পাওয়া যায় কিনা। তারপর একদিন তামিম যখন রেস্টুরেন্টে কাজ করতে গেল তখন প্রথমেই মায়ার আব্বুর কাছে চলে আসলো। তামিম বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল। মায়ার আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো কি কথা? তামিম বলল, আসলে কিভাবে যে কথাটা বলি বুঝতে পারছি না। মায়ার আব্বু বলল, সমস্যা নেই বলো। তামিম ভয়ে ভয়ে বলল, আসলে স্যার আমার 1 লক্ষ টাকা লাগবে। মায়ার আব্বু অবাক হয়ে বলল, কি 1 লক্ষ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? তামিম বলল, আসলে স্যার হয়েছে কি। তারপর মায়ের আব্বুকে তামিম সবকিছু খুলে বলল। মায়ের আব্বু কিছুক্ষণ ভেবে বলল, দেখো তোমাকে এত টাকা তো আমি দিতে পারবো না, তবে 10,000-এর মতো টাকা তোমাকে দিতে পারবো, বাকি টাকা তুমি জোগাড় করার চেষ্টা করো। তামিম কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, 10,000 টাকাই দেন, বাকিগুলো না হয় আমি জোগাড় করার চেষ্টা করব। মায়ের আব্বু বলল, আচ্ছা তাহলে তুমি বরং কালকে এসে টাকা নিয়ে যেও। তামিম বলল, আচ্ছা স্যার। তারপর তামিম ওইখান থেকে চলে এসে কাজে লেগে পড়লো। সারাদিন কাজ শেষে রাজকে পড়িয়ে তামিম রাতে বাসায় ফিরলো। বাসায় এসে খাবার খেতে বসলে তামিমের আম্মু তাকে বললেন, 1 মাসের মধ্যে অর্ধেক দিন তো কেটেই গেছে, তাই এতদিনে কত টাকা জোগাড় করলি বাবা? তামিম নিশ্চুপ। তামিমের আম্মু বলল, কি হলো চুপ করে আছিস কেন? তামিম বলল, আসলে আম্মু এখন পর্যন্ত 1 টাকাও জোগাড় করতে পারিনি, তবে আমি যেই রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টের মালিকের কাছে এই বিষয়ে কিছু বলে টাকা চেয়েছিলাম। তামিমের আম্মু বলল, তা উনি তোকে কত টাকা দিলেন? তামিম বলল, আজকে দেননি, বলেছেন কালকে কাজে এলে 10,000 টাকা দিবেন। তামিমের আম্মু বলল, উনি 10,000 টাকা দিলে আরো 90,000 টাকা আমরা কোথায় পাবো? তামিম বলল, জানি না আম্মু, তবে উপরওয়ালা নিশ্চয়ই একটা পথ বের করে দিবেন আমাদের। তামিমের আম্মু বলল, হ্যাঁ এখন উপরওয়ালা ছাড়া তো আমাদের আর কোনো ভরসা নেই, উপরওয়ালাই সবকিছুর মালিক, উনি যা করবেন তা সবার ভালোর জন্যই, নিশ্চয়ই উনি সামনে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। মায়ার পরিবার রাতে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে, কিন্তু মায়ার আব্বু বসে কি যেন ভাবছে। ওনাকে ভাবতে দেখে মায়া বলে উঠলো, কি হয়েছে আব্বু, কি ভাবছো? মায়ের আব্বু বলল, কই কি ভাবছি, কিছু না তো। মায়া বলল, আমি দেখছি তুমি খেতে বসার পর থেকে খাবার না খেয়ে কি যেন ভেবে যাচ্ছ, কি ভাবছো বলো তো? মায়ের আব্বু বলল, তোর সাথে একটা ছেলে পড়ে না, যে আমার রেস্টুরেন্টে কাজ করে, তার কথাই ভাবছি।
মায়া বলল, তামিমের কথা, তা কি ভাবছো ওকে নিয়ে? মায়ার আব্বু বলল, ও আজ দুপুরে কাজে এসে হঠাৎ করে আমায় বলল ওর নাকি 1 লক্ষ টাকা লাগবে। কে যেন তাদের কাছে 1 লক্ষ টাকা পায়, ঠিক সময়ে যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে ওই ব্যক্তিটা নাকি তাদের নামে মামলা করবে। মায়া বলল, হ্যাঁ আমাকেও সে এই ব্যাপারে বলেছে। তা তুমি তখন কি বললে? মায়ার আব্বু বলল, বলেছি এত টাকা তো আমি দিতে পারবো না, তবে 10,000 টাকা দিতে পারবো। কাল কাজে আসলে সে যেন আমার থেকে টাকাগুলো নিয়ে যায়। মায়া বলল, বুঝলাম, তো এখন আর কি ভাবছো? মায়ার আব্বু বলল, ওই ছেলেটার কথায় আজ আমার সেই লোকটার কথা মনে পড়ে গেছে, যে 2 মাস আগে আমার কাছে 1 লক্ষ টাকা রেখে গিয়েছিল। ওই লোকটার পরিবারে আর কেউ আছে কিনা, বা ওই লোকটার বাড়ি কোথায়, এর কিছুই জানা হলো না, অথচ ওই লোকটার টাকাগুলো এখনো আমার কাছে জমা আছে। মায়া বলল, অ্যাক্সিডেন্টের আগে উনি কি তোমায় কিছু বলে যায়নি? মায়ার আব্বু বলল, না কিছুই বলেনি। মায়া বলল, কিছুই না, একটু মনে করে দেখোই না। মায়ার আব্বু মায়ের কথা শুনে ভাবনায় পড়ে গেলেন, আর কিছুক্ষণ ভাবার পর বললেন, না মনে পড়ছে না। আসলে ওই দিন উনি আমাকে বাঁচাতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন। ওনার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। মায়া বলল, আচ্ছা আব্বু, একটা কাজ করলে কেমন হয়? মায়ের আব্বু বলল, কি কাজ? মায়া বলল, ওই লোকের টাকাগুলো তামিমকে দিয়ে দিলে কেমন হয়? দেখো ওই লোকটার পরিবারে কেউ আছে কিনা সেটা তো উনি তোমাকে বলে যাননি, তাহলে তুমি কেন ওই টাকাগুলো নিজের কাছে রেখেছো? আচ্ছা ধরলাম ওই লোকটার পরিবারে কেউ না কেউ আছে, তো ওই লোকটাকে তুমি খুঁজে পাবে কোথায়? তাছাড়া তামিম ছেলেটাও অনেক গরিব, ওনার টাকাগুলো যদি তামিমকে দিয়ে দাও তাহলে এতে ওই লোকটারই সব হবে, আর তামিম ছেলেটার জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। মায়ার আব্বু বলল, তারপরও আমাদের এই কাজটা করা ঠিক হবে না। হতেও তো পারে কোনোদিন ওই লোকটার পরিবারের কোনো মানুষের দেখা পেয়ে যায়, তাহলে ওই দিন ওই টাকাগুলো ওই ব্যক্তিটাকে দিয়ে দিব। মায়া বলল, যে কেউ এসে যদি বলে আমি ওই লোকটার পরিবারের একজন, তখন তুমি বুঝবে কিভাবে যে ওই ব্যক্তিটা সত্যি বলছে? মায়ার আব্বু বলল, তখনকার বিষয় তখন দেখা যাবে, এখন খাওয়া শেষ করো। মায়া আর কিছু বলল না, খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো, যেই ব্যক্তিটার আব্বুর জীবন বাঁচিয়েছিল সেই ব্যক্তিটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এইদিকে তামিমের আব্বু তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন। দুজনের মধ্যেই একটা মিল রয়েছে। আচ্ছা ওই ব্যক্তিটা তামিমের আব্বু নয় তো? যদি ওই ব্যক্তিটা তামিমের আব্বু হয়ে থাকেন তাহলে আব্বুর কাছে থাকা জমা টাকাগুলোও তো তামিমেরই হবে। ওয়েট, কালকে ভার্সিটিতে গিয়ে তামিমের থেকে প্রথমে কিছু বিষয় জেনে নিতে হবে। যদি আমার মনের প্রশ্নগুলোর সাথে তামিমের উত্তর মিলে যায় তাহলে বুঝবো ওই ব্যক্তিটা তামিমের আব্বুই ছিলেন। পরের দিন মায়া ভার্সিটিতে এসে তামিমকে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। তামিম বলল, কি বলো? মায়া বলল, আচ্ছা তোমার আব্বু কিভাবে মারা গিয়েছিলেন? তামিম বলল, হঠাৎ এইসব জানতে চাচ্ছ কেন? মায়া বলল, কারণ আছে, তবে কারণটা এখন বলা যাবে না। যদি তোমার সমস্যা থাকে তাহলে বলতে হবে না। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে তো আগেই বলেছিলাম আব্বু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার অ্যাক্সিডেন্টের সময় আমি তো ওনার সাথে ছিলাম না, থাকলে তো বলতেই পারতাম ওনার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে নাকি অস্বাভাবিকভাবে। মায়া বলল, আচ্ছা তোমার আব্বু যে নিশির আব্বুর থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল ওই টাকাগুলো কোথায়? তামিম বলল, ওই টাকাগুলো কোথায় সেটা আমি নিজেও জানি না, কারণ আব্বু আমাদেরকে ওই টাকাগুলোর বিষয়ে কিছুই বলেনি। উনি অ্যাক্সিডেন্টের কয়েকদিন পর নিশির আব্বু এসে আমাদেরকে এই বিষয়ে জানান। মায়া বলল, তা তোমার আব্বু ওই টাকাগুলো কোথায় বা কার কাছে রেখে গেছেন এই বিষয়ে তুমি কখনো খোঁজ নাওনি? তামিম বলল, না, তবে আমি আর আম্মু একদিন নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলছিলাম। আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বললেন উনিও নাকি এই বিষয়ে কিছুই জানেন না, তবে আমার মন বলছে আব্বু অ্যাক্সিডেন্টের সময় নিশ্চয়ই কারোর কাছে ওই টাকাগুলো রেখে গেছেন, কিন্তু কার কাছে রেখে গেছেন এটা আমি এখনো জানতে পারিনি। মায়া বলল, তাহলে তুমি পুলিশকে এই বিষয়ে কিছু জানালে না কেন? তামিম বলল, জানিয়ে কি লাভ, পুলিশ কি আর ওই লোকটাকে খুঁজে বের করতে পারবে? আমি তো নিজেই জানি না আব্বু কার কাছে টাকাগুলো রেখে গেছেন, তাহলে পুলিশ কিভাবে জানবে? মায়া বলল, সেটাও কথা। আচ্ছা এখন এইসব বাদ দাও, আর বলো এই 15 দিনে কত টাকা জোগাড় করলে? তামিম মুখ ভার করে বলল, 1 টাকাও না। মায়া বলল, কেন? তামিম বলল, আমি কি শ্রমিকের কাজ করি নাকি যে একদিনে কাজ করব আর ওই দিনে টাকা পাবো? মায়া বলল, সেটাও কথা। আচ্ছা তুমি চিন্তা করো না, বাকি অর্ধেক দিনে টাকাগুলো ঠিকই জোগাড় হয়ে যাবে। তামিম কিছু বলল না। মায়া বলল, ক্লাসে যাবা না? তামিম বলল, একটু পরে যাব, তুমি যাও। মায়া বলল, আচ্ছা তাহলে আমি গেলাম। তারপর মায়া সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তামিমও সেখান থেকে ক্লাসে চলে আসলো। ভার্সিটির ছুটির পর তামিম তার কাজে চলে আসলো। সারাদিন কাজ করে রাতের আজকে পড়িয়ে তামিম বাসায় ফিরলো। কাজ থেকে আসার সময় মায়ার আব্বু তামিমকে 10,000 টাকা দিয়েছেন। এইভাবেই দেখতে দেখতে কেটে গেল আরো 15 দিন। 15 দিন পর হাসান চৌধুরী আজ পুলিশ নিয়ে তামিমের বাসায় এসেছেন টাকা নেওয়ার জন্য। তামিম আর তার আম্মু দুজনেই হাসান চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। থাকবেই না কেন, 1 মাসের মধ্যে তামিম যে হাসান চৌধুরীর পাওনা টাকাগুলো শোধ করতে পারেনি। হাসান চৌধুরী বলল, ইন্সপেক্টর আপনাকে এখানে কেন আনা হয়েছে এটা তো আপনি ভালো করেই জানেন। এবার আপনি কি এদেরকে গ্রেফতার করবেন নাকি আমাকে এর জন্য আলাদাভাবে বলতে হবে? ইন্সপেক্টর বলল, জি স্যার করতেছি, বলেই হাত কড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। মায়া বলল, দাঁড়ান ইন্সপেক্টর, ওদেরকে অ্যারেস্ট করবেন না।
1 লক্ষ টাকার জন্য আপনি ওদেরকে গ্রেফতার করতে এসেছেন, তাই না? যদি আপনার টাকাগুলো আপনাকে দিয়ে দিই তাহলে আপনি পুলিশ নিয়ে এইখান থেকে চলে যাবেন তো? পুলিশ অফিসারের সামনে এসে কথাগুলো বলল মায়া। হাসান চৌধুরী বলল, কে তুমি আর কেন তুমি ওদের হয়ে আমাকে টাকা দিবে? কি হও তুমি ওদের? মায়া বলল, আপনি নিশ্চয়ই আমাকে চিনবেন, আমি আপনার মেয়ে নিশির ফ্রেন্ড মায়া। আর ওদের হয়ে আমি টাকা দিচ্ছি না, ওদের টাকা ওদেরকে দিয়েই দিয়াবো। আর আপাতত আমি ওদের কিছু হই না, তবে থাক এইসব কথা এখন বললাম না। হাসান চৌধুরী বলল, তুমি তাহলে নিশির বন্ধু? আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার শেষ কথাগুলোর মানে ঠিক বুঝলাম না। মায়া বলল, ওইসব আপনার না বুঝলেও চলবে, এই নেন আপনার 1 লক্ষ টাকা। হাসান চৌধুরীর দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে হাসান চৌধুরী বলল, আরে তুমি কেন ওদের হয়ে? মায়া বলল, বললাম না আমি ওদের হয়ে টাকা দিচ্ছি না, এইগুলো ওদেরই টাকা। তামিমের আব্বু মারা যাওয়ার আগে আমার আব্বুর কাছে আপনার থেকে নেওয়া টাকাগুলো জমা রেখে গিয়েছিলেন, এইগুলো সেই টাকা। মায়ের কথা শুনে তামিম আর তার আম্মু দুজনেই অবাক হয়ে গেলেন। মায়া এইসব কি বলছে তারা কিছুই বুঝতে পারছে না। তামিম তো মনে মনে ভাবছে, আব্বু কি তাহলে মারা যাওয়ার আগে মায়ের আব্বুর কাছে টাকাগুলো রেখে গিয়েছিলেন? হাসান চৌধুরী অবাক হয়ে বললেন, এত টাকা রফিক, তামিমের আব্বু তোমার আব্বুর কাছে কিভাবে দিয়ে গেলেন? মায়া বলল, এসব আপনার না জানলেও চলবে আঙ্কেল, আপনি এখন আপনার টাকাগুলো নিয়ে এইখান থেকে বিদায় হন, সাথে আপনার পুলিশদেরকেও নিয়ে যান। হাসান চৌধুরী বলল, ওকে চলে যাচ্ছি, ইন্সপেক্টর চলেন এখান থেকে, আমার টাকা আমি পেয়ে গেছি। তারপর হাসান চৌধুরী তার পুলিশদেরকে নিয়ে তামিমের বাসা থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর মায়ার আব্বু এসে তামিমের সামনে দাঁড়ালেন আর বললেন, মায়া এতক্ষণ যা বলল তুমি হয়তো তার কিছুই বুঝতে পারোনি, আসো তোমাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলি। মায়ার আব্বু তামিমকে বলতে শুরু করলেন, প্রায় 2 মাস আগে একদিন রেস্টুরেন্ট বন্ধ করে রাতে বাসায় ফিরছিলাম, রাত তখন 9টা বাজে। মেন রোডে আসতেই হঠাৎ একটা গাড়ি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন হাঁটার মধ্যে ছিলাম, তাই এইসবের কিছুই টের পাইনি। তখন ওই গাড়িটা আমার কাছাকাছি চলে আসলো, তখন কোথা থেকে জানি একটা লোক দৌড়ে এসে আমায় ধাক্কা মেরে রাস্তার অন্য সাইডে ফেলে দেয়। ওনার কারণেই ওই দিন আমি বেঁচে যাই, কিন্তু আমাকে বাঁচাতে এসে ওই দিন ওনাকে নিজের প্রাণ হারাতে হয়। ওই মহান ব্যক্তিটি ছিলেন তোমার আব্বু। ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমায় একটা গাড়ি দেখিয়ে বলেন, ওই গাড়িতে একটা ব্যাগ আছে, ওইটা নিয়ে আসতে। আমি ওনার কথা মতো ওই গাড়ি থেকে ব্যাগটা এনে ওনার পাশে এসে বসলাম। এরপর উনি আমার ব্যাগটা নিজের কাছে রাখতে বলেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে পরকালে পাড়ি জমান। এখন তুমি নিশ্চয় ভাবছো এই ব্যক্তিরা যে আমার আব্বু ছিলেন এটা আমি কিভাবে বুঝলাম, আর বুঝলেও এতদিন ধরে তোমাকে এইসবের কিছু বললাম না কেন? আসলে তোমার আব্বু যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা যান ওইখানে কিছুটা দূরেই কয়েকটা পুলিশ দাঁড়িয়েছিল। আমি যদি ওইখানে আরো কিছুক্ষণ থাকতাম তাহলে পুলিশ ভাবতো তোমার আব্বুকে হয়তো আমি এই টাকাগুলোর জন্য খুন করেছি। এই দেশের পুলিশের খবর তো তুমি ভালোই জানো। তাই আমি ওই দিন তোমার আব্বুকে ওইখানে ফেলে রেখে টাকাগুলো নিয়ে বাসায় চলে আসি। এরপর তুমি যেদিন কাজে এসে আমার থেকে 1 লক্ষ টাকা ধার চাও তখনই আমার ওই লোকটার কথা মনে পড়ে যায়। ওই দিন রাতে বাসায় এসে আমি ওই লোকটার টাকাগুলোর বিষয়ে ভাবতে থাকি, কি করব এই টাকাগুলোর, কাকে দিব এই টাকাগুলো। এইসব যখন ভাবছিলাম তখন মায়া আমার জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মায়াকে আমি তোমার বিষয়ে বললাম। সব শুনে এর পরের দিন মায়া ভার্সিটিতে গিয়ে তোমার আব্বুর অ্যাক্সিডেন্টের বিষয়ে জিজ্ঞেস করে। তারপর ওই দিন রাতে আমি বাসায় আসতেই মায়া আমাকে তোমার বলা কথাগুলো শোনায় আর বলে ওই টাকার ব্যাগটা একবার খুলে দেখো তো, যদি ওইখানে কোনো ইনফরমেশন খুঁজে পাওয়া যায়। মায়ের কথা মতো আমি ওই ব্যাগটা খুললাম আর ভিতরে একটা ছোট্ট কাগজের টুকরো দেখতে পেলাম। কাগজটা হাতে নিতে দেখলাম সেখানে লেখা হাসান চৌধুরী। হাসান চৌধুরীর নাম ওইখানে দেখতে পেয়ে মায়া বলল, এই টাকাগুলো যার কাছে ছিল তিনি তামিমের আব্বু, আর এই টাকাগুলো তামিমের আব্বু হাসান চৌধুরীর থেকেই নিয়েছে। মায়ের কথায় আমিও বুঝতে পারলাম ওই ব্যক্তিটা তোমার আব্বুই ছিলেন। ওই দিন রাতেই আমি সিদ্ধান্ত নিই যে পরের দিন তোমার আব্বুর টাকাগুলো নিয়ে রেস্টুরেন্টে যাবো, আর তুমি আসলেই তোমাকে টাকাগুলো দিয়ে দিব। কিন্তু মায়া আমার এই কাজটা করতে না করে আর বলে যেদিন 1 মাস পূর্ণ হবে সেদিনই টাকাগুলো নিয়ে তোমার কাছে আসতে, আর হাসান চৌধুরী টাকা না পাওয়ায় তোমাদের সাথে কেমন ব্যবহার করে এটা দেখে যেতে। মায়ের কথায় আমি দ্বিমত পোষণ করলাম না, বললাম ঠিক আছে, তাহলে 1 মাস পূর্ণ হলে টাকাগুলো নিয়ে তোমার কাছে আসবো। কথাগুলো বলেই মায়ের আব্বু একেবারে চুপ হয়ে গেলেন। মায়ের আব্বুর কথাগুলো শুনতে শুনতে তামিমের চোখ দুটো জলে ভরে গেছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ধপ করে মাটিতে বসে পড়ে আর অনেক জোরে কান্না করে ফেলে। তার কান্না দেখে সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। তামিম তার আম্মুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। তামিমের আম্মু তার পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলেন, কাঁদিস না বাবা, যা হবার তা তো হয়েই গেছে, এখন কাঁদলে কি তোরা আব্বার ফিরে আসবে? তামিম শুধু কেঁদেই যাচ্ছে। মায়ের আব্বু বলল, বাবা আর কেঁদো না প্লিজ, জানি তোমার এইসব শুনে কষ্ট হচ্ছে। ওই দিন যদি তোমার আব্বু আমাকে বাঁচাতে না আসতেন তাহলে হয়তো উনি আজব তোমাদের মাঝে থাকতেন, কিন্তু ওনার ভাগ্যে তো হয়তো এটাই লেখা ছিল। মায়া বলল, প্লিজ তামিম এবার কান্না থামাও, এখন আর কেঁদে কি লাভ, যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো আর নিজের ভাগ্য পরিবর্তন করার কাজে লেগে পড়ো।
সবার কথায় তামিম এবার কিছুটা শান্ত হলো আর ভাঙা গলায় বলল, ধন্যবাদ আঙ্কেল, আপনি যদি আর সঠিক সময়ে টাকাগুলো নিয়ে না আসতেন তাহলে যে আমাদের কি হতো সেটা উপরওয়ালাই ভালো জানে। মায়ের আব্বু বলল, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত, কিন্তু যাকে দিব উনি তো আর আমাদের মধ্যে নেই। ওই দিন যদি তোমার আব্বু আমাকে না বাঁচাতেন তাহলে আজ হয়তো আমি এই জায়গায় থাকতাম না, আর আমার মেয়েটাও এতিম হয়ে যেত। তোমার আব্বু আমাকে চিনেন না, অথচ নিজের জীবন দিয়ে আমার জান বাঁচিয়েছেন। এমন মহৎ মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। কথাগুলো বলে মায়ের আব্বু চুপ করে দাঁড়িয়ে রইলেন, কারো মুখে কোনো কথা নেই, যেন সবাই কারোর জন্য নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে অবশেষে মায়ের আব্বু বললেন, এখন তাহলে আমার যাওয়া উচিত, রেস্টুরেন্ট এখনো খোলা হয়নি। মায়ের আব্বুর কথা শুনে তামিমের আম্মু উঠে দাঁড়ালেন আর বললেন, তামিমের আম্মু বলল, সে কি আপনারা এই প্রথম আমাদের বাসায় আসলেন অথচ কিছু না খেয়েই চলে যাবেন? মায়া বলল, না আন্টি, আজ আমরা কিছুই খাবো না, আমি না হয় অন্য একদিন এসে কিছু খেয়ে যাব, আজ আমরা যাই। তামিমের আম্মু বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, মনে করে এসো কিন্তু। মায়া বলল, আচ্ছা। আর তামিম, যা হওয়ার হয়েছে ওইসব ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো, চলো আব্বু। তারপর মায়া আর তার আব্বু তামিমদের বাসা থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর তামিমের আম্মু তামিমের কাছে এসে বললেন, আর কতক্ষণ এইভাবে বসে থাকবি? যা উঠে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। তামিম বলল, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তামিমের আম্মু বলল, সে কি, সকাল থেকে তো কিছুই খাসনি, এখন আবার বলছিস ক্ষুধা নেই? যা উঠে হাত মুখ ধুয়ে আই বলছি, না হলে কিন্তু আমিও কিছু খাবো না। তামিম বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর তামিম ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। পরের দিন তামিম ফ্রেশ হয়ে একটা ভালো জামা গায়ে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় কিছুক্ষণ পর তামিম যখন রেস্টুরেন্টে এসে ঢুকলো তখন মায়ার আব্বু তাকে দেখে ডাক দিয়ে আসতে বললেন। তামিমও ওনার কথা মতো ওনার সামনে গিয়ে দাঁড়ালো। মায়ের আব্বু বলল, তুমি আজকে কাজে এসেছো কেন? যাও, তোমার আজকে কাজ করতে হবে না, আগামী 2 দিন তোমার ছুটি। তামিম বলল, কেন স্যার, আমাকে কি আর কাজে রাখবেন না? আমি কি ভালোভাবে কাজ করতে পারি না নাকি? মায়ের আব্বু বলল, আরে তা নয়, এমনি তোমাকে 2 দিন ছুটি দিলাম, এই 2 দিন তোমাকে আর কাজে আসতে হবে না। তামিম বলল, আচ্ছা স্যার, আজ তাহলে যাই আমি। মায়ের আব্বু বলল, হ্যাঁ যাও, আর শোনো, এখন থেকে আমায় স্যার না বলে আঙ্কেল বলে ডাকিও। তামিম বলল, আচ্ছা আঙ্কেল। তারপর তামিম বাসায় এসে সন্ধ্যাবেলা রাজকে পড়াতে চলে যায়। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা তামিম ভার্সিটিতে যেতেই নিশি তামিমের সাথে কথা বলতে এগিয়ে আসলো, কিন্তু তামিম নিশিকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে ক্লাসে চলে আসলো আর শুভর পাশে বসে পড়লো। এভাবেই ভার্সিটির কাজ আর পড়াশোনার মধ্য দিয়ে তামিমের দিনগুলো কাটতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। 3 বছর পর তামিম আজ সমাজে প্রতিষ্ঠিত। পড়াশোনা শেষ করে সে এখন একটা ওষুধ কোম্পানিতে জব করে। তার মাসিক বেতন 30,000 টাকা। এখন আর তাদের টিনের বাড়ি নেই, সেখানে একটা একতলার বিল্ডিং বানিয়ে ফেলেছে। তার আম্মুকে সে একদম রানীর মতো করে রাখে। বলতে গেলে এখন আর তাদের কোনো কিছুরই অভাব নেই। তারপরও তামিমের আম্মু সারাক্ষণ তামিমের উপর রাগ করে থাকেন। কারণটা খুব সামান্য, তামিমের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সে বিয়ে করছে না। তামিম আবার তার আম্মুকে খুব ভালোবাসে, তাই তার আম্মুকে খুশি করতে বলে দিয়েছে সে বিয়ে করবে। উনি যেন তার জন্য মেয়ে দেখেন। তামিমের আম্মু বললেন, মেয়ে ওনার আগে থেকেই দেখা আছে, আগামী শুক্রবার তাহলে বিয়ে। তামিমও এত দ্বিমত পোষণ করলো না, সেও তার আম্মুর কথায় রাজি হয়ে গেল। শুক্রবার বিকেলবেলা তামিম আর তার আম্মু 2 জন মিলে কনের বাড়িতে এসেছে। তামিমের আম্মু বিয়ে নিয়ে অনুষ্ঠান করতে চান না, তাই সাদাসিধা ভাবেই বিয়েটা হবে। তামিম এখনো কনেকে দেখেনি, তবে এইখানে এসে মায়ের আব্বুকে দেখে বেশ অবাক হয়েছে। মায়ের আব্বু তামিমের আম্মুর সাথে বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলছে। মায়ের আব্বু এখানে কি করছে? তাহলে কি এটা মায়াদের বাড়ি? আর মায়ের সাথে কি আমার? না না, মায়ার হয়তো এতদিন বিয়ে হয়ে গেছে, 1 বছর ধরে ওর সাথে কোনো যোগাযোগ হয়নি, নিশ্চয়ই এতদিনে ওর বিয়ে হয়ে গেছে। মায়ের আব্বু তামিমকেও ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তামিমও ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। একটু পর একটা লোক কাঁদি নিয়ে আসলো। তারপর মায়ের আব্বু কোথায় যেন চলে গেলেন, আর কিছুক্ষণ পর একটা বউ সাজে মেয়েকে নিয়ে আসলেন আর তাকে তামিমের পাশে বসিয়ে দিলেন। তামিম বুঝতে পারলো এটাই সেই মেয়ে যার সাথে আজকে তার বিয়ে হবে। এরপর কাজে সে বিয়ে পড়ানো শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে বিয়ে সম্পূর্ণ হলো। ব্যাস, তার কিছুক্ষণ পরেই তারা বউকে নিয়ে তামিমদের বাসায় চলে আসলো। নতুন বউয়ের সাথে কয়েকটা ছেলেমেয়েও এসেছে। রাত্রেবেলা তামিম একা একা ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় তার আম্মু এসে তার পাশে দাঁড়ালেন আর বললেন, বাবা, তুই কি এই বিয়েতে খুশি হসনি? তামিম বলল, খুশি হব না কেন? তুমি নিজে আমার জন্য মেয়ে পছন্দ করেছো, আর আমি খুশি হব না? এটা কি করে হয় বলো? তামিমের আম্মু বলল, তবুও তোর ইচ্ছা অনিচ্ছা কিছু না জেনেই। তামিম বলল, আম্মু, এইসব বাদ দাও তো, তুমি আমার মা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কি আছে বলো? তুমি যদি বলো আমি তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি।
কিন্তু আমি এটা করব না। কেন জানো? কারণ আমি যদি মরে যাই তাহলে তোমাকে কে দেখবে? তামিমের আম্মু বলল, পাগল ছেলে একটা, হয়েছে এবার ঘরে যা, অনেক রাত হয়েছে। নতুন বউ সেই কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। তামিম বলল, তুমি যাও, আমি যাচ্ছি। তামিমের আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর তামিমও ছাদ থেকে নেমে তার রুমে চলে আসলো। রুমে ঢুকে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে নতুন বউয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তামিমের উপস্থিতি টের পেয়ে বউ সাজে মেয়েটা তাকে সালাম করতে আসলে তামিম তাকে থামিয়ে দিয়ে বিছানায় বসে থাকতে বলল। তামিমের কথায় মেয়েটা আগের নাই বিছানায় বসে রইল। দুজন কিছুক্ষণ নীরবতা পালন করতে লাগলো। নীরবতা ভেঙে তামিম বলে উঠল। তামিম বলল, আচ্ছা আমি কি আপনার মুখটা দেখতে পারি? মেয়েটি বলল, কেন, বিয়ের আগে আমাকে দেখেননি? তামিম বলল, না, আসলে আম্মু নাকি আগে থেকেই আপনাকে আমার জন্য পছন্দ করে রেখেছেন, তাই আমি আর আপনাকে দেখার প্রয়োজন মনে করিনি। ভাবলাম একেবারে বিয়ের পরেই দেখব। মেয়েটি বলল, আচ্ছা তাহলে এই নাও দেখো। বলেই মেয়েটা নিজের মাথার ঘোমটাটা সরিয়ে দিল। তামিম অবাক হয়ে বলল, মায়া তুমি? মায়া বলল, কেন, আমাকে তোমার ভালো লাগেনি? তামিম বলল, তা না, আসলে। মায়া বলল, শোনো মিস্টার, আমাকে তোমার পছন্দ হোক বা না হোক, সারা জীবন আমার সাথেই তোমার সংসার করতে হবে বলে দিলাম। তামিম বলল, যদি না করি তো কি করবেন? মায়া বলল, খুন করে ফেলবো। তামিম বলল, অমা, খুন করলে আমার আম্মুকে কে দেখবে? মায়া বলল, ওনার ছেলের বউ। তামিম দুষ্টুমি করে বলল, তো ওনার নাতি নাতনি কি তুমি একাই এনে দিবে? মায়া বলল, তার মানে? তামিম বলল, মেয়ে হিসাবে তোমাকে আমার ভালোই লাগতো, কিন্তু তখন আমাদের অবস্থাটা ভালো ছিল না, বিদায় তোমাকে কিছু বলতে পারিনি। আর গত 1 বছর ধরে তোমার কোনো খোঁজ না পেয়ে ভাবলাম হয়তো তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা এখন বলো এইসব কিভাবে হলো? মায়া বলল, তোমার আব্বু নিজের জীবন দিয়ে আমার আব্বুর জীবন বাঁচিয়েছিলেন, এতে আমার আব্বু তোমার আব্বুর উপর অনেক কৃতজ্ঞতা বোধ করেন। তারপর আব্বু যখন জানলেন তুমি ওই মানুষটার ছেলে, তখন থেকে আব্বু তোমার চলাফেরা দেখতে শুরু করলেন। তোমার চলাফেরা দেখে আব্বু তোমার উপর মনে মনে সন্তুষ্ট হয়ে গেলেন। এরপর আমি যখন আব্বুকে বললাম আমি তোমাকে পছন্দ করি, তখন আব্বু বললেন, আগে তামিম সমাজে প্রতিষ্ঠিত হোক, নিজেদের অবস্থান পরিবর্তন করুক, তারপর এইসব নিয়ে ভাবা যাবে। কারণ ভালোবাসা দিয়ে তো আর সারা জীবন সংসার করা যায় না, তাই না? এরপর তুমি যখন প্রতিষ্ঠিত হলে তখন একদিন আম্মু আব্বু তোমাদের বাসায় তোমার আম্মুর সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে যান, এতে তোমার আম্মু রাজি হয়ে যান। এরপর থেকে আম্মু প্রতিদিন তোমাকে বিয়ের ব্যাপারে বলতে থাকেন, কিন্তু তুমি এতদিন রাজি হওনি বলে আমাদের বিয়েটাও হয়নি, না হলে এতদিনে আম্মু একটা নাতি পেয়ে যেত। মুখ গুমরা করে বলল। তামিম বলল, বাব্বা, আম্মুকে নাতি দেওয়ার এত সব? তা আমার আম্মুকে সবসময় দেখে শুনে রাখতে পারবে তো? আম্মু যখন যেটা বলবে সেটা করতে পারবে? আম্মু যখন যেটা চাইবে সেটা করতে পারবে? মায়া বলল, পারবো, কেন না, এখন থেকে উনিও আমার মা। মায়ার এমন কথায় তামিম বেশ খুশি হলো, আর খুশিতে মায়াকে হালকা করে জড়িয়ে ধরে বলল, কখনো আম্মুর সাথে খারাপ ব্যবহার করিও না প্লিজ। এত বছর ধরে জীবনের সাথে সংগ্রাম করে আজ আম্মুর মুখে হাসি ফুটাতে পেরেছি। বিয়েটাও এত তাড়াতাড়ি করতে চাইনি, কিন্তু আম্মুর জন্যই করতে হলো। মায়া বলল, চিন্তা করিও না, আমার কোনো কথাই বা কাজে আম্মু কখনো কষ্ট পাবে না, কারণ এখন থেকে উনি আমার আম্মু। তুমি শুধু দিন শেষে আমায় একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তামিম কিছু না বলে মায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। মায়াও তামিমের বুকে মাথা রেখে ভালোবাসার ছোঁয়া অনুভব করতে লাগলো। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইও। তো একটা গল্প বানাতে অনেক কষ্ট হয়, আর তোমরা যদি তেমন কমেন্ট বা লাইক না করো তাহলে আমার কেমন লাগবে? তো যাই হোক, সবাই একটু কমেন্ট আর একটু লাইক করে দিও, আর নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।